বিকেল 4টের পরে ওই রেজাল্ট দেখেই তৃণমূলের লোকেরা একেবারে সুইচ ওভার করবে বিজেপিতে, কারণ তাদের একটা মুশকিল আছে, তাদের কোনো ইডিওলজিক্যাল গ্রাউন্ড নেই। ক্ষমতা হস্তান্তর কিভাবে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় ফিরলে রাজ্যের প্রশাসনে বড়সড় রদবদলের জল্পনা তুঙ্গে। শপথ গ্রহণের সম্ভাব্য দিন থেকে শুরু করে পুলিশ ও আমলাতন্ত্রে বদলি, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এবং আগের অফিসারদের প্রত্যাবর্তন, সব মিলিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। ভোট পরবর্তী পরিস্থিতিতে কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে তা নিয়েই কথা বললেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক প্রসূন আচার্য। আমার প্রথম প্রশ্ন, মমতা ব্যানার্জি জিতলেন, 8 তারিখে যদি প্রবাবল ডে হয় শপথ নেওয়ার, তাহলে এবং 9 তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, এই সিনারিওটার ওপর আপনি একটু মতামত দিন। না, মমতা বন্দ্যোপাধ্যায় এবার ইলেকশনটা পুরোপুরি বাঙালি অস্মিতা, রবীন্দ্রনাথ, নজরুল এটার ওপরে লড়েছে। ও এটাকে এমন একটা তৈরি করবে, আর আমি এই যারা গায়ক লেখক এই কুলটাকে দেখছি, মানে যারা একেবারে বুদ্ধ ভট্টাচার্য ঘনিষ্ঠ ছিল, তারা যেভাবে উল্টো দিকে জাম্প করেছে, মানে মমতা যদি কোনো কারণে এরা কিন্তু এই এসআইআর পর্বে কেউ বেরোয়নি। এসআইআর নিয়ে পাক সার্কাসে কতগুলো ছেলে বসে আছে, এত নাম কেন কাটা যাচ্ছে, তারা এই করলো। এরা বেশ গা বাঁচিয়ে এদিক ওদিক করে এদের যে রাজকবি সুবোধ সরকার যখন এই এসআইআর পর্ব চলছে, বিদেশ অক্সফোর্ডে গেছিল সুবোধ, না কোথায় গেছিল, ওই বাইরে ট্যুরে গেছিল, অন্য কবিদের লেখকদেরও দেখলাম না। যদি কারণ এরা সব জল মাপছে। যদি মমতা জিতে যায় তো তখন দেখা যাবে সে একবারে ঘিরে ধরে একটা বিরাট উৎসব, রবীন্দ্র জয়ন্তী, মানে মমতা তখন একটা মসিয়া হয়ে গেল যে মানে বাঙালির অস্মিতা বাঁচানোর, এবং সব গিয়ে জড়ো হবে, গিয়ে একেবারে মমতা করবে। জয় গোস্বামী কি তখন ভুলে যাবে যে এসআইআর তাকে দুবার ডাকা হয়েছিল, না জয় গোস্বামীও যাবে, হয়তো জয়দার যদি শরীর ভালো থাকে যাবে। তো তখন কিন্তু আমার বারবারই কেন জানি এটা মনে হয় যে গ্রামের মানুষ যারা অনেক কষ্টে নাম তুলেছেন বা তুললেন না, যে গ্রামের মানুষ বা শহরের গরিব প্রত্যন্ত মমতা ব্যানার্জি জেতায়, তারা কোথাও যেন একটা ব্রাত্য থেকে যায় দিনের শেষে। এই যে চেঞ্জ অফ মমতা লাস্ট 4-5-6-10 ইয়ার্স আমি যা দেখতে পাচ্ছি, ওর যে কোঠারির যে বৃত্তটা রচনা করেছে, একটা বাঞ্চ অফ ধান্দাবাজ কিছু লোক, তারা সব সিপিএম এর দিকে ছিল একসময়। মানে ধরো ইমন চক্রবর্তী, ইমনকে আমি প্রথম গান গাইতে শুনি এসএফআই এর একটা মিটিংয়ে, আমার সাথে পরিচয় করে দিল বর্ধমানের, তখন এসএফআই সেক্রেটারি অপূর্ব, বললো আমি এসএফআই করি, রবীন্দ্রভারতীতে গান গাই। বললো আপনি খুব ভালো গান করেন, কিন্তু পার্টিটা করলে হবে না, গানটার দিকে নজর দিন। বললো না, আমার প্রায় মানে বুকের মধ্যে কাস্তে হাতুড়ি লেখা। তো তারপরেও একাধিকবার 2-1টা কেসে হয়েছে। তো সেই কাস্তে হাতুড়ি থেকে তাদের তো বেশিক্ষণ লাগেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চলে যেতে। তো ঘটনাচক্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শ্রেণীটার তারা মনে করেন, কিন্তু ওই কিছু লোক সুবিধাজনকভাবে ঘিরে থাকে না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি রেজাল্ট খারাপ হয় এবার, এই সুবিধেভোগী কোঠারির জন্যেই রেজাল্ট খারাপ হবে। এটা ইন্দিরা গান্ধীর ক্ষেত্রেও একই জিনিস হয়েছিল, মানে এই সুবিধেভোগী কোঠারিটা খুব সাংঘাতিক। প্রসূনদা, মমতা ব্যানার্জির যদি শপথ নেন, বিরোধী দল সবাই কি সেখানে প্রস্তুত থাকবে? আমার মনে হয় না কেউ যাবে না, কারণ হচ্ছে শুভেন্দু হয়তো দিলীপ ঘোষে যাওয়ার ইচ্ছে থাকবে, কিন্তু শুভেন্দু দিকের কাউকে যেতে দেবে না। মানে 2011-এ যা দেখেছিলাম সেটা, বা তারপরেও সেটা নাও হতে পারে। আবার উল্টোটাও সত্যি, যদি শুভেন্দুরা শপথ নেয় তৃণমূলের মনে হয় না কেউ যাবে বলে, মনে হয় না। কারণ আমার একটা বক্তব্য আমি প্রায় বলি যে যদি 4 তারিখ তৃণমূল হেরে যায়, পরদিন খবরের কাগজে 2টো খবর একসাথে করতে হবে। কি না, নবান্ন দখল মমতা ছেড়ে দিল বা বিজেপি জিতলো, এর সঙ্গে একটা সাবের দিতে হবে 100 পুরসভা তৃণমূলের হাতছাড়া হয়ে গেল। কারণ বিকেল 4টের পরে ওই রেজাল্ট দেখেই তৃণমূলের লোকেরা একেবারে সুইচ ওভার করবে বিজেপিতে, কারণ তাদের একটা মুশকিল আছে, তাদের কোনো ইডিওলজিক্যাল গ্রাউন্ড নেই। তারা নানা রকম কারণে প্রায় 100টা পুরসভা হয়তো দেখা গেল রাতারাতি চেঞ্জ হয়ে গেল। এইটার একটা বিপুল সম্ভাবনা আছে। প্রসূনদা, এই যে ট্রানজিশনটা
যদি কোনো ট্রানজিশন হয় 4 তারিখের পরে, সেই ট্রানজিশনটা কি স্মুথলি হবে? পুলিশের যে চেঞ্জ, ব্যুরোক্রেসির যে চেঞ্জ, এই হোল অ্যাডমিনিস্ট্রেশন যেটা মমতা ব্যানার্জির হোল অ্যাডমিনিস্ট্রেশনকে যে শান্ট আউট করে দেওয়া হয়েছিল, কালকে যদি বিজেপি সরকার গঠন করতে থাকে তাহলে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্কটা কি করে ওরা ঠিক করবে? ও করে নেবে। শুভেন্দু আইএস অফিসারদের কোনো অসুবিধে নেই, শুভেন্দু অধিকারীর সাথে সবার লাইন আপ হয়ে যাবে, তারা চলে আসবে, সব ঠিকই হবে। কিন্তু যেটা দুর্ভাগ্যক্রমে হবে, এই ইলেকটোরেট অর্থাৎ এই ভোটার তালিকার মাধ্যমেই বিজেপি জিতেছে। তার মধ্যে 35 লক্ষ মানুষ যারা জেনুইন ভোটার, তারা ট্রাইব্যুনালে গেছেন। কখনোই শুভেন্দু অধিকারী চাইবে না যে এই 35 লক্ষ মানুষ আবার ভোটার তালিকায় জুড়ে যান, কারণ তাহলে তাদের পক্ষে তো পরবর্তীকালে ভোটটা অনিশ্চিত হয়ে যাবে। বিজেপিকে না দিয়ে অর্ধেকের বেশি লোক, 70% লোক তৃণমূলকে ভোট দিয়ে দেবে 2026-এ। এইটা একটা, আমার মতে পশ্চিমবঙ্গের যদি ক্ষমতা বদল ঘটে, সবচেয়ে যেটা খারাপ সিগন্যাল যাবে, আমাদের সহনাগরিক 35 লক্ষ মানুষ ভোটাধিকার হারাবো। এবং এক বাঞ্চে নয়, মানে বাবা ভোটার থাকবে, ছেলে ভোটার হারাবে, স্ত্রী ভোটার থাকবে, স্বামী ভোটার হারাবে। এবং তারপর তাদের ওই ট্রাইব্যুনাল প্রক্রিয়া, কারণ এই জাজ যারা হন রিটায়ার্ড, তারা রাজ্য সরকারের উপর নির্ভর করবে। সেই প্রক্রিয়া কতদিনে যাবে কি জানি না। আসামে 19 লক্ষ মানুষ এনআরসিতে বাদ গেছেন, ট্রাইব্যুনালে প্রচুর লোক অ্যাপ্লাই করেছেন, কিন্তু আলটিমেটলি যে পরিস্থিতি দেখা যাচ্ছে, গত 7 বছরে মাত্র 1 লক্ষ মানুষের নাম উঠেছে। এই যে বিশাল রদবদল হয়েছে, এটা যদি বিজেপি সরকার গঠন করে তাহলে কি হবে? টিএমসি সরকার গঠন করলে তাদের কি হবে? না, যে অফিসাররা বাইরে গেছে, যেরকম আমাদের সরকার, কলকাতার পুলিশ কমিশনার ছিল সুপ্রতিম সরকার, ওকে তো কোথায় পাঠিয়ে দিল। সুপ্রতিম খুবই মানে পরিচিত আমাদের ব্যক্তিগতভাবে। তো এবার এদের সবাই চলে আসবে, এটার কোনো অসুবিধা হবে না। বলছেন আইএস, নন্দিনী, সুপ্রতিম সরকার, এরা সবাই ফেরত চলে আসবে। সবাই হয়তো ওই পোস্ট না পেলেও, না বিজেপি পাওয়ারে বিজেপি পাওয়ার হলেও আসবে, কোনো অসুবিধা নেই।